আচ্ছা আমাকে বলো যে তোমরা অলরেডি জানো যে সার্ভেইং এর ক্লাস অলরেডি শুরু করে দিছো। আমাকে বলো তো হোয়াট ইজ সার্ভেইং? Sir, surveying is the art of determining the relative positions of points on, above, or beneath the surface of the earth by means of direct or indirect measurements of distance, direction, and elevation. আচ্ছা এগুলো কি একটু আগে যেটা দেখাইছি এটা দেখে লিখে ফেলছো নাকি? আচ্ছা এটা তো মুখস্থ কথা বললা, এখন তোমার নিজের ভাষায় কি কেউ বলতে স্যার পারবা? জরিপ এক ধরনের। আমি তো মানে চোখ অর্থ টাইপের জিজ্ঞেস স্যার। করি নাই। জি আমি স্যার, এটা সহজ ভাষায় স্যার। জি স্যার, ভূমির জরিপ করা। কোন জায়গার জরিপ। দূরত্ব বা কোণ নির্ণয় করা। হ্যাঁ এই যে একজন অলরেডি মানে তোমাদের কাছাকাছি হচ্ছে, তোমরা শুধু অর্থ বললে তো হবে না, জিনিসটা আসলে বুঝায় বলতে হবে। তো একটা জিনিস খেয়াল করো, আমরা সার্ভেইং এর আসলে মেইন ডেফিনেশন যেটা ও একটু আগে বললো একজন, যে সার্ভেইং এটা হলো একটা আর্ট বা সায়েন্স যেটার মাধ্যমে আমরা যে কোনো জিনিসের রিলেটিভ পজিশন বের করতে পারি। যে কোনো জিনিসের সেটা হইতে পারে কোনো একটা অবস্থা, মানে মনে করো যে বড় একটা এরিয়া, হইতে পারে ছোট একটা পয়েন্ট, কোনো একটা স্টেশন, যে কোনো কিছু। তার মানে কোনো স্টেশন বা পয়েন্টের রিলেটিভ পজিশন গুলো বের করব। সেটা থাকতে পারে আর্থ সারফেসে, থাকতে পারে সারফেসের নিচে, থাকতে পারে সারফেসের উপরে। মানে আর্থ সারফেসে যে থাকতে হবে এটা নট নেসেসারি, উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে। তো রিলেটিভ পজিশনটা যে বের করব সেটা কিসের মাধ্যমে বের করব? সেটা বের করব ডিসটেন্স বের করার মাধ্যমে। ডিসটেন্স হইতে পারে তোমার হরাইজন্টাল ডিসটেন্স, হইতে পারে ভার্টিক্যাল ডিসটেন্স, অথবা অ্যাঙ্গুলার মেজারমেন্টের মাধ্যমে আমরা কি করব সেটা বের করে এবং ফাইনালি একটা ম্যাপের মাধ্যমে শো করব। এখন আমাকে বলো, এখানে কিছু প্রশ্ন অ্যারাইজ করতেছে, আমাকে বলতে পারবা যে রিলেটিভ পজিশনটা কি জিনিস? স্যার একটা বিন্দু আরেকটা বিন্দুর সাপেক্ষে কোন যে অক্ষের সাপেক্ষে কোন আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা একদম মানে অ্যাবসলিউটলি রাইট। তো আমাকে একটু মনে করে দিও একটু পরে, কিন্তু গুগল ফর্মের লিংক আর 10 মিনিট পরে মনে করে দিও, হ্যাঁ? আচ্ছা দেখো, জি স্যার। আমি যদি একটা ড্র করে দেখাই যে কথার কথা, তোমাদের এখানে দুইজনের নামই আমি বললাম। একজন ধরো নাসিব এখানে দাঁড়ায় আছে, এবং কিছু দূরে দূরে মনে করো যে এই ওর নাম কি মাহাপাড়া, ও আছে এখানে। তাহলে নাসিব থেকে মাহাপাড়া কতটুকু দূরত্বে আছে? কার রেসপেক্টে আমরা বলতেছি? নাসিবের রেসপেক্টে সে আসলে কতটুকু দূরে আছে, এই ডিসটেন্সটাই হলো রিলেটিভ পজিশন। তার মানে জি স্যার। একটাকে রেফারেন্স ধরে, এটাকে জিরো ধরে সে কতটুকু দূরত্বে আছে? ধরো 20 মিটার দূরত্বে আছে। তার মানে নাসিবের রেসপেক্টে তোমার মাহাপাড়া কতটুকু দূরে আছে, এই যে একটাকে জিরো ধরে রেফারেন্স ধরে যে ডিসটেন্স, সেটাকেই আমরা বলি রিলেটিভ পজিশন। তো সেটা হইতে পারে এরকম হরাইজন্টাল ডিসটেন্স, হইতে পারে ভার্টিক্যাল ডিসটেন্স বা এলিভেশন। কথার কথা, ঢাকা শহরে মনে করো যে যে কোনো একটা পয়েন্ট, ধরো এটা ঢাকা শহরের একটা পয়েন্ট ধরলাম, এটা হলো এ, নাম দিলাম একটা স্টেশনের নাম এ স্টেশন। এটা সমুদ্র পৃষ্ঠ থেকে বা মিন সি লেভেল থেকে কতটুকু উপরে আছে? তার মানে সমুদ্র পৃষ্ঠকে আমরা রিলেটিভ ধরে বা জিরো ধরে কতটুকু উপরে সে আছে ভার্টিক্যালি, সেই ডিসটেন্সটা যদি আমরা বের করতে পারি, সেটাও হবে তার এক ধরনের সার্ভেইং এর কি একটা অংশ, যে আমরা ভার্টিক্যাল ডিসটেন্স নির্ণয় করতেছি মিন সি লেভেল বা সমুদ্র পৃষ্ঠকে রেফারেন্স ধরে, বা এই ডেটাম, এটাকে ডেটাম ধরে আমরা কতটুকু উপরে আছে। তাহলে ভার্টিক্যাল ডিসটেন্স বা হরাইজন্টাল ডিসটেন্স এগুলো মেজারমেন্ট করতে হয় সার্ভেইং এর ভেতরে। অথবা এমন হইতে পারে যে একটু আগে যে উদাহরণটা দিলাম তোমরা একটু খেয়াল করো, আমরা কি ডিরেকশন গুলো কি জানি? যে একদিকে নর্থ হলে আরেকদিকে সাউথ হয়, এটা কি জানি আমরা নাকি? জি স্যার। একটা ওয়েস্ট একটা ইস্ট। জি স্যার। আচ্ছা অলরেডি তোমরা শুরু করার কথা তোমাদের মিঠুন স্যারের পার্টে বিয়ারিং। জি স্যার শুরু করছি। জি স্যার। বিয়ারিং বের করা শুরু করছো তাই তো? আচ্ছা জি স্যার। এখন ধরো এই অবস্থানে একজন আছে, মানে এ অবস্থানে একজন আছে, বি অবস্থানে ধরো আরেকজন আছে। এখন তুমি তার একটু আগে বললাম যে হরাইজন্টাল ডিসটেন্স বের করে বলতে পারো সে 20 মিটার দূরত্বে আছে। এটা হলো তোমার হরাইজন্টাল ডিসটেন্স মেজারমেন্ট। এখন তুমি এভাবে না বলে তুমি বললা যে নর্থ থেকে ইস্টের দিকে সে 30 ডিগ্রি কোণ করে আছে। এটাও তো এক ধরনের অ্যাঙ্গুলার মেজারমেন্ট না? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তার মানে সার্ভেইং এর মেইন তোমার আউটপুট হলো একটা ম্যাপ ক্রিয়েট করা বা প্ল্যান ক্রিয়েট করা, যেখানে বিভিন্ন ধরনের পয়েন্ট বা বিভিন্ন স্টেশন থাকবে, যে স্টেশন গুলো আসলে আমরা নির্ণয় করব রিলেটিভ, যেগুলো রিলেটিভ পজিশন নির্ণয় করব কিসের মাধ্যমে? হয় ডিসটেন্স মেজারমেন্টের মাধ্যমে অথবা
অ্যাঙ্গুলার তোমার অ্যাঙ্গেল মেজারমেন্টের মাধ্যমে বা অ্যাঙ্গুলার মেজারমেন্টের মাধ্যমে। সো ইজি জিনিস, পরীক্ষা আসলে পারা যাবে তো ডেফিনেশন নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার আরেকবার একটু রিপিট করেন স্যার। রেকর্ড করা আছে, তুমি বারবার দেখতে পারবা, ঠিক আছে? সমস্যা নাই, আমি আরেকবার মুখে বলে দিচ্ছি। সার্ভেইং মানে হলো তোমার একটা আর্ট বা সায়েন্স, যেটার মাধ্যমে আমরা যে কোনো পয়েন্ট বা স্টেশনের রিলেটিভ পজিশন গুলো নির্ণয় করতে পারি। সেই স্টেশনটা হতে পারে আর্থের সারফেসে, অথবা সারফেসের নিচে, অথবা সারফেসের উপরে। এবং সেটা কিসের মাধ্যমে নির্ণয় করব? দুই ধরনের মেজারমেন্ট, অ্যাঙ্গুলার মেজারমেন্ট অথবা লিনিয়ার মেজারমেন্টের মাধ্যমে। এবং ফাইনালি সেটা একটা ম্যাপে বা প্ল্যানে শো করব। এবং অলরেডি কিন্তু আমি বলে দিছি যে লিনিয়ার মেজারমেন্ট ছাড়াও আমাদের ভার্টিক্যাল মেজারমেন্ট যদি আমরা করি সেটাকে বলা হয় লেভেলিং। ভার্টিক্যাল মেজারমেন্টকে কি বলা হয়? লেভেলিং। এটা কিন্তু একটু আগে বলছি, বলো তো কোনটা বলতে পারবা তোমরা? কি আমার আমাদের কথা- সমুদ্র পৃষ্ঠের সাথে এই যে যেটা স্যার সমুদ্র পৃষ্ঠ যেটা স্যার। হ্যাঁ, ধরো এই বরাবর মিন সি লেভেল আছে, মানে সমুদ্র পৃষ্ঠটা আসলে এক এক টাইমে এক এক তোমার ইয়া থাকে, উচ্চতায় থাকে। বাংলাদেশে সাধারণত কক্সবাজারের যে হাইট সেটাকেই মিন সি লেভেল বা সমুদ্র পৃষ্ঠ হিসেবে ধরা হয়। তো ধরো এটা থেকে একটা স্টেশন কতটুকু উপরে আছে, এটা থেকে এই স্টেশনটা কতটুকু উপরে আছে, এটা থেকে এই স্টেশনটা কতটুকু দূর উপরে আছে, এই টোটালটাকে আমরা বলি এই পয়েন্টের রিডিউস লেভেল। এটা হলো এই পয়েন্টের রিডিউসড লেভেল বলা হয়। আবার এই পয়েন্টের রিডিউস লেভেল হলো এই হাইটটা, এই পয়েন্টের রিডিউস লেভেল হলো এই সমুদ্রপৃষ্ঠ থেকে এই হাইটটা। তার মানে দেখো, লেভেলিং হলো সার্ভিং এর একটা ব্রাঞ্চ বা একটা শাখা, যেটা ডিল করে তোমার দুইটা জিনিসের উপরে। একটা হলো কি বলছে দেখো, যে রিলেটিভ হাইট গুলো বের করব, সেটা সারফেসের উপরে থাকতে পারে, সারফেসে থাকতে পারে, সারফেসের উপরে থাকতে পারে, সারফেসের নিচেও থাকতে পারে, উইথ রেসপেক্ট টু এ গিভেন অর অ্যাজিউম ডেটাম। তার মানে সেই ডেটামটা হইতে পারে সমুদ্রপৃষ্ঠ বা অন্য যে কোনো একটা ডেটাম তুমি কল্পনা করলা, সেটা তোমার ইচ্ছা। আর সেকেন্ডলি যেটা, সেটা হলো এই জিনিসটাকেই কি তুমি কথার কথা আমি বললাম যে মিন সি লেভেল থেকে বা সমুদ্রপৃষ্ঠ থেকে আমি যে একটা বিল্ডিং তৈরি করব, সেই বিল্ডিং এর ম্যাক্সিমাম হাইট হইতে পারবে 30 মিটার। কথার কথা বললাম আর কি। হ্যাঁ, তাহলে এই যে ম্যাক্সিমাম হাইট নির্ণয় করার জন্য এই কি লাগে, রিলেটিভ পজিশন নির্ণয় করার জন্য লেভেলিং আমাদের প্রয়োজন। তো এগুলোর লেভেলিংটা তোমাদের মিঠুন স্যারের পার্টে ডিটেইলস পড়বা। আপাতত এখানে তো আর আমার পড়ার পার্ট না, বাট আমরা যেহেতু মানে ইন্ট্রোডাকশন পার্টটা আমার পার্ট, সেজন্য আমি দেখাচ্ছি যে কি কি থাকে টোটাল সার্ভিং এর ভিতরে, কি কি থাকে সবকিছু আমি দেখাবো। আচ্ছা, এরপরে দেখো যে লেভেলিং মানে হলো এলিভেশন নির্ণয় করা। তোমরা C100 বা ড্রয়িং শুরু করছো না? ড্রয়িং শুরু করছো? জি স্যার আজকে জি শুরু স্যার, করছি। আজকে শুরু হয়েছে। স্যার একটা আজকে সেকশনে শুরু শুরু হয়েছে, আরেকটা শুরু হয় নাই। আচ্ছা, তোমরা অলরেডি মনে হয় যে ওই ইয়া শুরু করছো, লেটারিং শুরু করছো, এখনো ওই যে কিভাবে পেন্টাগন, অক্টাগন, হেক্সাগন আঁকতে হয় এগুলো শুরু করো নাই, তাই তো? জি জি স্যার। স্যার। আচ্ছা, তোমরা দেখবা মিড টার্মের পরে ওইখানে ইলিভেশন আঁকতে হয় বিল্ডিং এর। ধরো এটা একটা বিল্ডিং, আমি যদি একটা ড্র করি যে ধরো এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং একদম ফ্রন্ট থেকে দেখলে কি রকম হবে সেটা আঁকতে হবে, রাইট সাইড থেকে দেখলে কি রকম হবে, লেফট সাইড থেকে দেখলে কি রকম হবে, উপর থেকে দেখলে প্ল্যানটা কি রকম হবে, এই জিনিসগুলো আঁকতে হয়। তার মানে হাইটটাকে আমরা বলি আসলে ইলিভেশন। সো ইলিভেশন মানে কি বোঝা গেছে? হাইটটাই হলো ইলিভেশন। সো লেভেলিং এর মাধ্যমে আমরা হাইট নির্ণয় করি। এখন যদি পরীক্ষায় আসে, এক্সামে এরকম একটা কোশ্চেন আসলো যে হোয়াট ইজ দা অবজেক্টিভ অফ সার্ভিং, সার্ভিং এর অবজেক্টিভটা কি? অলরেডি কিন্তু আমি বলে দিছি। দেখো, সার্ভিং এর অবজেক্টিভ হলো একটা ম্যাপ প্রিপেয়ার করা বা একটা প্ল্যান প্রিপেয়ার করা, যেখানে বিভিন্ন পয়েন্টের রিলেটিভ পজিশন দেখানো হবে এবং এই পয়েন্টগুলো আর্থ সারফেস বা সারফেসের উপরে বা সারফেসের নিচে থাকবে এবং সেটা একটা সুইটেবল স্কেলে থাকবে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, বাংলাদেশের ম্যাপ তোমরা সবাই দেখছো না বাংলাদেশের ম্যাপ? জি স্যার। এখন বাংলাদেশের ম্যাপ, মনে করো যে ম্যাপ তো একটা স্কেলে আঁকা হয় না। মনে করো অল্প একটা পেপার, ধরো পেপার মনে করো এদিকে হলো তোমার মনে করো যে 12 ইঞ্চি, এদিকে মনে করো 10 ইঞ্চির একটা পেপারের ভিতরে তুমি বাংলাদেশের ম্যাপ আঁকছো। বাংলাদেশের যে টোটাল যে মনে করো যে ভূমির যে ডিস্টেন্স, সেটা তো অনেক বেশি, কিলোমিটারে, তাই না? আমরা কিলোমিটারে প্রকাশ করি। সো তুমি কি এই মনে করো যে যেটা তোমার ভূমিতে 1 কিলোমিটার, সেই 1 কিলোমিটারের কাগজ তো আর তুমি এখানে আঁকতে পারবা না, পারবা? না স্যার। তো তুমি এটাকে স্কেলিং করে ধরো 1 সেন্টিমিটার আঁকলা এবং তুমি সেই 1 সেন্টিমিটারকে 1 কিলোমিটার ধরলা, এটাকে হলো স্কেলিং করা বলে। তুমি স্কেলিং করলা, অনেক কম স্কেলে স্কেলিং করে তুমি এটা শো করতেছো। সো একটা সুইটেবল স্কেলে আসলে শো করতে হয় ম্যাপ।
এবং যেখানে বিভিন্ন ধরনের ডিস্ট্রিক্টের বাউন্ডারি থাকতে পারে, কোনো ধরনের কোনো স্টেটের বাউন্ডারি থাকতে পারে, বা ধরো বিভিন্ন দেশ যদি পাশাপাশি থাকে সেই ক্ষেত্রে দেশের বাউন্ডারিও থাকতে পারে, এবং সেখানে ডিটেলস ইঞ্জিনিয়ারিং ফিচার থাকতে পারে। মনে করো ইঞ্জিনিয়ারিং কাজের জন্য তুমি একটা প্ল্যান ক্রিয়েট করলা, যেখানে বিল্ডিং থাকতে পারে, রোড কোন দিক দিয়ে গেছে সেটা থাকতে পারে, রেলওয়ে কোন দিক দিয়ে গেছে সেগুলো থাকতে পারে। এই জিনিসগুলো আসলে সিভিলেরই কিন্তু পার্ট, এবং সেটা সার্ভেইং এর একটা অংশ। বুঝতেছো তো সবাই? জি স্যার। আচ্ছা, নেক্সটে আমরা যাই, সেটা হলো এই জিনিসটা একটা দেখাইছে যে দেখো ঢাকা মেট্রোপলিটন এরিয়াটা বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি, এই বাম পাশে দেখো বাংলাদেশের যদি ম্যাপে দেখি ক্ষুদ্র একটা এরিয়া, এই যে এখানে দেখা যাচ্ছে আমার মাউসের পয়েন্টারটা যেখানে দেখতেছো, জি স্যার। জি স্যার। এটাকে বড় করে আবার দেখতেছি টোটাল ঢাকা সিটিটা, কিন্তু এই টোটাল ঢাকা সিটিটা এখানে আছে। এই টোটাল ঢাকা সিটির অল্প একটু অংশ কিন্তু ঢাকা মেট্রোপলিটন এরিয়া। দেখছো তুমি টোটাল ঢাকা সিটিটাই কিন্তু মেট্রোপলিটন এরিয়া না, ঢাকা সিটির আবার কিছু অংশ মেট্রোপলিটন এরিয়ার ভেতরে পড়ছে। সো এই জিনিসটা একটু দেখো যে আমরা আসলে ম্যাপে কিভাবে শো করি, জাস্ট তোমাদেরকে উদাহরণ হিসেবে দেখাইলাম আর কি, যে এটা সার্ভেইং এর একটা অংশ। আচ্ছা, এরপরে যেটা আছে দেখো সার্ভেইং কি কি ক্ষেত্রে ইউজ করা হয়, ব্যবহার কি কি পারপাসে আমরা সার্ভেইংটা ব্যবহার করি সেটা একটু দেখি আমরা। আচ্ছা দেখো শুরুতেই তোমাদের মিঠুন স্যারেরই একটা পার্ট, সেটা হলো কি কন্টুরিং। তো কন্টুরিংটা আমি একটু বুঝাই, তোমাদের মিঠুন স্যারের পার্টের ডিটেইলস বুঝবা। তোমরা কি দেখতেছো তো সবকিছু? জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, মনে করো তোমরা এটা কি একটা হিল আঁকছি না আমি, জি স্যার। জি স্যার। ধরো হিলের এই পয়েন্টটা, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্ট মিন সি লেভেল থেকে প্রত্যেকটা পয়েন্টের হাইট 10 মিটার। জি স্যার। ধরো 10 মিটার। তো তুমি মনে করো যে একটা এরকম লাইন, এরকম ক্লোজড একটা লাইন আঁকলা, কন্টুর লাইন, যে লাইনের হাইট লিখে দিলা 10 মিটার মিন সি লেভেল থেকে। এখন বলো এখান থেকে আরেকটু উপরে যদি আমি আরো কয়েকটা এভাবে একই ইলিভেশনের লাইন নেই বা একই হাইটের লাইন নেই, সেটা ধরো 20 মিটার। এখন সেই 20 মিটারটা কি ভেতরের দিকে আঁকবো নাকি বাইরের দিকে আঁকবো, কেউ বলতে পারবা? তার ভেতরের দিকে ভেতরের দিকে আঁকবো। তাহলে এই সেম এলিভেশনের লাইন নিয়ে আমরা যে ম্যাপটা ক্রিয়েট করি সেটাকে বলা হয় কন্টুর ম্যাপ। কন্টুর ম্যাপ হিলের ক্ষেত্রে যতই ভিতরের দিকে যাবা ততই হাইট বাড়বে। বুঝাই যাচ্ছে যতই ভিতর দিকে যাচ্ছ এই তোমার সার্কেলের রেডিয়াস গুলো কমতেছে, পুরোপুরি সার্কেল না, মানে ইয়াটা কমতেছে, এরিয়াটা কমতেছে, তাই না? যতই উপরের দিকে যাচ্ছ। পন্ডের ক্ষেত্রে জিনিসটা কি উল্টা হবে না? পুকুরের ক্ষেত্রে যতই ভেতরের দিকে যাবা হাইট ততই কমতে থাকবে না? জি স্যার। হ্যাঁ, এই জিনিসগুলো ডিটেইলস তোমাদের মিঠুন স্যারের কাছে জানবা, ওইখানে কিভাবে এরিয়া বের করতে হয় এগুলো সবকিছু ডিটেইলস জানবা। বাট বলতেছি এটাও সার্ভেইং এর একটা পার্ট, যে আমরা আসলে কন্টুর ম্যাপ প্রিপেয়ার করব। সার্ভেইং এর একটা উদ্দেশ্য হলো কন্টুর ম্যাপ প্রিপেয়ার করা। নেক্সট যেটা, সেটা হলো ক্যাডাস্ট্রাল ম্যাপ প্রিপেয়ার করা, যেখানে বিভিন্ন ধরনের ফিল্ড থাকবে, হাউস থাকবে, আদার ধরনের প্রপার্টি থাকবে। অর্থাৎ হলো ভূমিতে যেসব ফিচার গুলো আছে সেই সব ফিচার নিয়ে যদি আমরা ম্যাপ ক্রিয়েট করি সেটাকে বলবো ক্যাডাস্ট্রাল ম্যাপ, যেটা অলরেডি একটু আগে দেখছিলাম আমরা, যে কোথায় কি ধরনের ইয়ে আছে, কোথায় দেখো ওয়াটার বডি আছে, এই যে তোমার কি হালকা সায়ান কালার। এরপরে এই যেসব বিল্ডিং গুলো বা তোমার মনে করো যে ল্যান্ড ইউজ যেগুলো হয়ে গেছে সেগুলোর কালার অন্য ধরনের, যেগুলো এখনো ইউজ করা হয় না সেগুলো সাদা। সো এই জিনিসগুলো ফিল্ড যেগুলো সেগুলো সাদা। তো এগুলো হলো ক্যাডাস্ট্রাল ম্যাপ। নেক্সট যেটা দেখবো সেটা হলো ইঞ্জিনিয়ারিং ম্যাপ। তো ইঞ্জিনিয়ারিং ম্যাপের ভিতরে কি থাকবে, তুমি একটা জায়গার মনে করো প্ল্যান করতেছো, তোমরা কি ইয়া দেখতেছো আমার? জি স্যার। দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা ধরো না দেখা গেলে সাথে সাথে বলবা। ধরো ইঞ্জিনিয়ারিং তুমি ম্যাপ ক্রিয়েট, তো সেই ম্যাপ তুমি মনে করো যে কি কি রাখবা, একটা এরিয়া আগে সার্ভে করবা, সার্ভে করে সেই এরিয়ার কোথায় তোমার বিল্ডিংটা আছে, ওই বিল্ডিং এর আশেপাশে কি আছে, এই সব কিছু জিনিস একদম টু দা প্রপার স্কেলে, একদম টু দা স্কেলে তুমি যে ম্যাপ প্রিপেয়ার করবা তোমার ইঞ্জিনিয়ারিং কাজের জন্য, সেটা হলো ইঞ্জিনিয়ারিং ম্যাপ। সেটা অনেক কিছুই থাকতে পারে, রোড, রেলওয়ে, ড্যাম, ক্যানেল, যে কোনো কিছুর জন্যই আমাদের সেই ইঞ্জিনিয়ারিং ম্যাপটা হতে পারে। আচ্ছা নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো দেখো
টু প্রিপেয়ার এ কন্ট্যুর ম্যাপ অলরেডি বলে দিছি, টপোগ্রাফিক্যাল ম্যাপ এবং কন্ট্যুর ম্যাপের ভিতর একদম মানে মিল আছে এই দুইটা জিনিস। তোমার টপোগ্রাফিক্যাল ম্যাপ বলো বা কন্ট্যুর ম্যাপ, এটা প্রিপেয়ার করার জন্য আমাদের আসলে সার্ভেইংটা দরকার হয় বা প্রয়োজন হয়। নেক্সট যেটা সেটা হলো সার্ভেইং মিলিটারি ম্যাপের জন্য। তুমি যদি কোনো মিলিটারি অপারেশন হয়, জিওলজিক্যাল ম্যাপ, আর্কিওলজিক্যাল ম্যাপ কি কি কাজে হয় এই জিনিসগুলো কিন্তু আমি পরে বলবো। মিলিটারিরা মানে মনে করো কোনো অপারেশনে ইউজ করে, তারপরে জিওলজি কি জিনিস, আর্কিওলজি কি জিনিস, এগুলো পড়বো আমরা এই চ্যাপ্টারই আছে লাস্টের দিকে জানবো। তো দেখো যদি কোনো হয় কি তুমি ফর সেটিং আউট ওয়ার্ক এন্ড ট্রান্সফারিং ডিটেইলস, কথার কথা মনে করো তোমাদের একজনের আমি নাম নিয়েই বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো লাবিদকে আমি বললাম যে ঢাকা শহরের বর্তমান সিনারিওটা তুমি মনে করো যে একটা ম্যাপ ক্রিয়েট করো। তো লাবিবের কাছে 1990 সালের একটা ম্যাপ আছে এবং সে 90তে ম্যাপে দেখলো যে ঢাকা শহরের বেশিরভাগ এরিয়াতে বিল্ডিং তখনও তৈরি হয় নাই। ঢাকা শহরের 1990 সালে যে ম্যাপ সেখানে বিল্ডিং তৈরি হয় নাই, অনেক ভেজিটেশন আসে মানে অনেক গাছপালা আছে, বর্তমানে কিন্তু সেই গাছপালাগুলো নাই। তাহলে সে এই ম্যাপটার রেফারেন্সে নতুন যে ম্যাপটা তৈরি করবে দুইটার কি করতে পারবে, একটা ট্রান্সফার করতে পারবে, কি তথ্যগুলো ট্রান্সফার করতে পারবে যে এখানে বেশি গাছপালা ছিল, বর্তমানে 2020 সালে বেশি গাছপালা নাই তোমার। তারপরে লেক যেগুলো আছে সে লেকগুলো ভরাট হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের বিল্ডিং উঠতেছে, এই জিনিসগুলো সে কিন্তু কম্পেয়ার করতে পারবে, ডাটা ট্রান্সফার করতে পারবে। আচ্ছা আমি একটু তোমাদের রেকর্ডিংটা, আচ্ছা আমরা অলরেডি এগুলো দেখে ফেলছি যে সার্ভেইং এর আসলে কি কি তোমার ইয়াটা কি, পারপাস গুলো কি কি, সেগুলো পরীক্ষা আসলে যেন তোমরা পারো। তো এই পারপাস গুলোর ভিতরে দেখো অলরেডি আমি বলে দিছি যে তোমার প্রথম যে জিনিসটা ছিল তোমার কি ইয়া করবা, এখানে একটা জিনিস শো করতেছে ম্যাপে কোন এরিয়াতে পপুলেশন ডেনসিটি বেশি, কোন এরিয়াতে কম, এটা কালার কোডিং দ্বারা প্রকাশ করছে। দেখো যত গাঢ় লাল কালারের দিকে যাচ্ছে তত পপুলেশন ডেনসিটি বেশি। এগুলো কিন্তু সার্ভিং এর একটা জিনিস যে 10 মিটার লো এলিভেশন কোস্টাল জোন যেগুলো হলো মনে করো যে নদীর আশেপাশে যেসব এরিয়া, সেসব এরিয়াতে যে আমাদের পপুলেশনটা সবচেয়ে বেশি। আচ্ছা এরপরে ওই যে বললাম মিলিটারিদের একটা ম্যাপ আছে, তারা ম্যাপ ক্রিয়েট করে কোথায় কোথায় আমার মিলিটারি ক্যাম্প আছে, কোথায় কি কি অপারেশন করবে, এই জিনিসগুলো তারা ইউজ করে। উদাহরণ আকারে আসলে দিয়া তোমাদের, এগুলো আবার পরীক্ষা আঁকা লাগে না, বুঝতে পারছো, শুধু লেখাগুলো লিখবা, ম্যাপটা এগুলো কোনো কিছু আঁকার প্রয়োজন নাই কিন্তু। আচ্ছা নেক্সটে আমরা যেটা দেখবো, আচ্ছা এই যে জিওলজি সম্পর্কে বলবো। দেখো তোমরা অলরেডি যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছো তারা কিন্তু অলরেডি জানো যে তোমার মনে করো যে বাংলাদেশের সয়েল কয় ধরনের, মাটি কি কি শিখছো এর আগে, এঁটেল মাটি, বেলে দোআঁশ মাটি, বেলে মাটি, দোআঁশ না, বা মনে করো যে যারা ইংলিশ মিডিয়ামের কেউ আছো, ইংলিশ মিডিয়ামের কেউ আছো তোমরা, কি কি ভার্সন ছিলাম, ইংলিশ ভার্সন। হ্যাঁ বলো তো ভার্সন থেকে আছে। আচ্ছা ভার্সনে বলো সয়েল কয় ধরনের, সয়েল বলো, সয়েলের বলো কয়টা সয়েল ছিল। তোমরা এখন সিভিলে আর এগুলো পড়বা না, সিভিলে কি পড়বা, সয়েলের বিভিন্ন টাইপ পড়বা। আচ্ছা আমি বলে দিচ্ছি সমস্যা নেই, বোল্ডার বড় সাইজের পাথরগুলা, ঠিক আছে, বোল্ডার। এরপরে হলো তোমার মনে করো যেটা পড়বা সেটা গ্রাভেল, ঠিক আছে, এরপরে স্যান্ড, এরপরে ক্লে এন্ড সিল্ট। এই জিনিসগুলো বিভিন্ন ধরনের সাইজের উপর ভিত্তি করে, সবচেয়ে বড় সাইজ হলো বোল্ডারের এবং সবচেয়ে ছোট সাইজ হলো ক্লে এবং তোমার কি ক্লে এন্ড সিল্ট, হ্যাঁ। তো এই জিনিসগুলো পড়বা তোমরা জিওলজিতে, তোমাদের সিভিলে যে পাঁচটা পার্ট মাটিগুলো আছে ওইগুলো না স্যার, ওই যে রেড কালারের বোল্ড, এটা সাইজ আছে, একটু চেক করে দেখো, আমার ঠিক এক্স্যাক্টলি এখন মনে নেই, এটা মেবি 76 মিলিমিটার থেকে বড় সাইজের পাথরগুলাই, ঠিক আছে, আমার মানে এটা এক্স্যাক্টলি এখন মনে নাই, বাট এটা তোমরা একটু চেক করে দেখতে পারো, এটা সমস্যা নাই, হ্যাঁ চেক করে দেখতে পারো। আচ্ছা তো এখন খেয়াল করো যে আমাদের সিভিলের কিন্তু একটা পার্ট আছে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেখানে সয়েল নিয়ে পড়বা। তো সয়েলের এরিয়াটা কি ধরনের বাংলাদেশে, কোথায় কোন ধরনের সয়েল আছে সেটার একটা মনে করো এখানে কালার কোডিং দ্বারা বোঝানো আছে, যে কোথায় বিচ এবং ডেন্স স্যান্ড আছে, কোথায় ক্লে আছে সেটা কি ধরনের ক্লে, ঠিক আছে, কোথায় অ্যালুভিয়াল তোমার ডিপোজিট আছে, অ্যালুভিয়াল মানে কি নদী, বাংলাদেশের বেশিরভাগ সয়েল তো অ্যালুভিয়াল সয়েল, ঠিক আছে, নদীর পলিমাটি দ্বারা হয়েছে, তাই না। তো এই জিনিস সম্পর্কে যেটা
তোমার মনে ম্যাপটাও কিন্তু একটা জিওলজিক্যাল, সেটাই কিন্তু সার্ভেইং এর একটা পার্ট। তো এই জিনিসগুলো কোথায় কোথায় বাংলাদেশে মনে করো এই প্রত্নতত্ত্ব টাইপের জিনিসপত্র আছে, সেই ধরনের যদি কোনো ম্যাপ তুমি ইয়া করো, সেটা হবে কি আর্কিওলজিক্যাল স্টাডিজ এর যে ম্যাপটা, সেই ম্যাপ। তো এগুলো জাস্ট উদাহরণ আকারে আমাদের বোঝানো। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো সার্ভেইং এর ডিভিশন কয়টা এক্সামে আসে, যে সার্ভেইং এর দুইটা ডিভিশনের ভিতরে পার্থক্যটা কি। তো সার্ভেইং এর যে দুইটা ডিভিশন আছে, এই দুইটা ডিভিশন আমি একটু বলতেছি। তো সার্ভেইং এর দুইটা ডিভিশনের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে একটা আসলে উদাহরণ আকারে দেখাই, সেটা হলো দেখো, ধরো আর্থের সারফেস তুমি যখন মনে করো মাটিতে হাঁটতেছো, তুমি কি বুঝতেছো যে আর্থটা গোল বা মনে করো স্ফেরয়েড টাইপের? সেটা কি বোঝা না যাচ্ছে? স্যার। এটা কিন্তু কখনো আমরা বুঝি না। কারণ কি? কারণ আর্থের রেডিয়াস অফ কার্ভেচার অনেক বেশি। হ্যাঁ, যার কারণে আমরা আসলে এখানে হাঁটলে এই দূরত্বটা দেখা যাচ্ছে যে কয়েক হাজার কিলোমিটার, যার কারণে আমরা এটা স্ট্রেট লাইন আকারে দেখি। সো তোমাকে যদি বলি আমি, এখানে মনে করো কথার কথা যে এখানে রানা দাঁড়ায় আছে, রানা আইডি 15, এবং এই অবস্থানে ধরো এই ওর নাম কি অর্ণিকা 18 না, এখানে ধরো অর্ণিকা দাঁড়ায় আছে। এখন দুইজনের মধ্যবর্তী ডিসটেন্স নির্ণয় করতে বললাম। এখন তুমি দুই ভাবে নির্ণয় করতে পারো, আর্থের এই কার্ভেচার বিবেচনা করে নির্ণয় করতে পারো এই আর্কটার টোটাল ডিসটেন্স কতটুকু সেটা, অথবা কি করলা এই দুইটার মধ্যবর্তী সরাসরি ডিসটেন্স নির্ণয় করলা, তাই না? একদম মানে স্পর্শক আকারে যে সরাসরি যে ডিসটেন্স হইতো সেটা নির্ণয় করলা। তো এই দুই ধরনের ডিসটেন্স নির্ণয় করলা। তো এই দুইটা তোমার যে ডিফারেন্স, এই ডিফারেন্স থেকে দুইটা ডিভিশন আসছে। যদি আর্থের কার্ভেচার বিবেচনা করো, সেটাকে বলা হবে কি জিওডেটিক সার্ভেইং। আর যদি তুমি সরাসরি কি আর্থের কার্ভেচার বিবেচনা না করে জাস্ট স্ট্রেট লাইন আকারে আর্থকে কল্পনা করে তুমি যদি ডিসটেন্স বের করো, সেটাকে আমরা কি বলবো? প্লেন সার্ভেইং। সো এই দুই ধরনের সার্ভেইং আছে। একটা সার্ভেইং যেটা প্লেন, এই যে দেখো প্লেন সার্ভেইং যেটা, সেটা হলো একদম সরাসরি ডিসটেন্স বের করবে, একদম স্ট্রেট লাইন। বাট যদি জিওডেটিক সার্ভেইং এ যাও, সেই কিন্তু এই টোটালটা যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা বের করে নিবে। তাহলে কোনটা লেন্থ বেশি হবে বলো তো? যেটা স্যার ঘুরে আসবে স্যার, জিওডেটিকে হ্যাঁ, বেশি হবে। আচ্ছা লম্বাটা বেশি হবে মনে হচ্ছে। এটা বেশি হবে। এর কারণটা কি? কারণ আর্থের কার্ভেচারটা বেশি, এটা কিন্তু কম, এই ডিসটেন্সটা কম। ঠিক আছে, এটা তো মনে করো যে যদি আমরা একটা বৃত্তচাপ হিসেবে ধরি, বৃত্তচাপে সরাসরি চাপটার যে দৈর্ঘ্য সেটা বেশি হয়, আর এটাকে আমরা কি ধরি বলতো? একটা কর্ড না? এটা তো জি একটা স্যার। কর্ড। জি তো স্যার। কর্ডের লেন্থ তো অলওয়েজ কমই হয়, এটা তো সোজা জিনিস। আমরা কার্ভ সেটিং করব, রাস্তার যে বাঁক আছে, এই বাঁকের নিয়ে যে পড়াশোনা, যে কিভাবে রাস্তার বাঁক তোমার ডিজাইন করতে হয়, এগুলো পড়বো, আমার পার্ট আছে এগুলোতে আরো ডিটেইলস জানতে পারবা। আচ্ছা, সো আমরা জানলাম দুই ধরনের ডিভিশন। তো দুই ধরনের ডিভিশনের একটা হলো প্লেন সার্ভেইং, যেখানে আর্থের সারফেসটা প্লেন হিসেবে ধরা হবে, কোনো ধরনের কোনো কার্ভেচার বিবেচনা করা হবে না। আর যেটা হলো তোমার জিওডেটিক সার্ভেইং, সেখানে কার্ভেচার বিবেচনা করা হবে। আচ্ছা, আমরা তাও একটু ডিটেইলস পড়ি যে প্লেন সার্ভেইং হলো এক ধরনের সার্ভেইং যেখানে আর্থ সারফেসটা ধরা হয় কি প্লেন, এবং আর্থের কার্ভেচারটা ইগনোর করা হয়। এবং এটার কারণে দুইটা স্টেশন তুমি যদি জয়েন করো, ধরো স্টেশন এ এবং স্টেশন বি এর মধ্যবর্তী ডিসটেন্স তুমি নির্ণয় করতেছো, তাহলে সেটা হবে একদম নরমাল স্ট্রেট লাইন, সেটা একটা স্ট্রেট লাইন হবে। আমার কথা বুঝতে পারতেছো? আর যদি তিনটে স্টেশন হয়, তিনটে স্টেশনের মধ্যবর্তী যে লাইনগুলো হবে প্রত্যেকটাই স্ট্রেট লাইন হবে, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি থাকবে। এবং এটার আরো একটা নাম হলো প্লেন ট্রায়াঙ্গেল। লাইনগুলো হবে স্ট্রেট লাইন, ট্রায়াঙ্গেলটা হবে কি প্লেন ট্রায়াঙ্গেল, বা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। আচ্ছা, বুঝলাম। এবং এখানে আরেকটা জিনিস বলছে যে প্লাম লাইন হবে প্যারালাল এবং স্ট্রেট থাকবে। এই জিনিসটা যদি একটু বোঝানোর চেষ্টা করি, দেখো এই ধরো আর্থের সারফেস আগের মতো, এখানে একজন আছে, এখানে একজন আছে। তো প্লাম যে জিনিসটা তোমরা কি দেখছো, ওই যে তোমার মনে করো যে এই যখন মিস্ত্রিরা ওয়ালটা সোজা করে,
লাটিমের মতো একটা জিনিস এভাবে ঝুলায় দেয়, দেখছো? জি স্যার স্যার দেখছি দেখছি স্যার। জি স্যার এভাবে সিভিল ঝুলায় দেয়। স্যার ওই যে রাজমিস্ত্রিরা স্যার আচ্ছা, হ্যাঁ বলো তো স্যার এটার এটা কাজ কি? স্যার সমান্তরাল করার জন্য স্যার, সোজা করার জন্য। সমান্তরাল না, বলবা ভার্টিক্যাল জি করার স্যার। জন্য, আর্থের সারফেসের সাথে ভার্টিক্যাল করার জন্য। সো প্লেন সার্ভিং এর ক্ষেত্রে এই প্লাম বব যদি তুমি ঝুলাও, সেটা কনসিডার করা অলওয়েজ, মানে দুইটা ক্ষেত্রে প্লাম লাইনটা অলওয়েজ, এই প্লাম লাইনটা অলওয়েজ প্যারালাল হবে প্লাম বব ঝুলাই ধরলে। এটা আমরা কি করে নেই, অ্যাজিউম করে নেই, এটা কখনোই কিন্তু বাস্তবে পসিবল না। পসিবল না সেটা একটু পরে বলছি। তার মানে প্লেন সার্ভিং এ তুমি প্লাম লাইন গুলো কনসিডার করা হয় প্যারালাল আকারে, কখনোই একটা আরেকটার সাথে মিট করবে না। এবং যে ট্রায়াঙ্গেল গুলো হবে সেটা হবে কি প্লেন ট্রায়াঙ্গেল, সেটা অলরেডি বলে দিছি, ত্রিভুজের তখন তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। বুঝা গেছে প্লেন এই সার্ভিং জি এর ভিতরে স্যার। কি কি হবে? আচ্ছা, এটা কিন্তু থিওরি শুরু করতেছি, ম্যাথ স্যার কিন্তু আমি আমরা পরে পড়ব। স্যার প্লেন সার্ভিংটা অনেক বুঝি নাই কিছুই- স্যার, একটু আরেকবার একটু বলেন স্যার। প্লেন সার্ভিং মানে হলো তুমি আর্থের কার্ভেচার ধরবা না, যা কিছু নিবা সব স্ট্রেট লাইন, অ্যাঙ্গেল নিলেও সেটা জি স্যার, স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল নিবা। বুঝছি। আমার কথা বুঝতে পারছো? ডাইরেক্ট স্ট্রেট, কোনো আর্থের কোনো মানে বাঁকা হবে না, এরকম আর্থের সারফেস যে বাঁকা সেটা হবে না। বুঝা গেছে? কোনো বাঁকা লাইন হবে না, স্ট্রেট লাইন ধরেই তুমি ডিজাইন করবা। এবং এটার ক্ষেত্রে সাধারণত বলে দেই যে সাধারণত 180 থেকে তোমার 250 কিলোমিটার স্কয়ার পর্যন্ত তোমার প্লেন সার্ভিং মানে করা হয়। এর থেকে বেশি এরিয়া হয়ে গেলে আর্থের কার্ভেচার অনেক বেশি চলে আসে, সেই ক্ষেত্রে এরর বেশি আসবে, সেই ক্ষেত্রে আমরা জিওডেটিক সার্ভিং এ চলে যাব। আবারও বলতেছি, এটার রেঞ্জ, প্লেন সার্ভিং এর রেঞ্জ হলো অল্প এরিয়ার জন্য 180 থেকে 250 কিলোমিটার স্কয়ারের জন্য। এর থেকে বেশি এরিয়া হলে আমরা তখন প্লেন সার্ভিং না করে জিওডেটিক সার্ভিং এ চলে যাব, সেটা ডিটেইলস পড়বো আমরা, দেখো। ওকে, তার মানে প্লেন সার্ভিং এর কথাটা দেখো এখন সুন্দরভাবে বোঝা যাচ্ছে কিনা, যে আমরা অলওয়েজ স্ট্রেট লাইন ধরবো। এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে আমরা কেন এই ছোট এরিয়ার জন্য হইলেও, যেহেতু কিছু ভুল হচ্ছেই, কখনোই আমরা স্ট্রেট লাইন পাবো না, আর আর্থের ভিতরে প্রত্যেকটা পয়েন্ট এরকম বাঁকা বাঁকা লাইন পাবো, তাই না? এরকম বাঁকা লাইন পাবো কিনা বলো? এরকম বাঁকা লাইন পাবো না প্রত্যেকটা পয়েন্ট যদি যোগ করি? তাহলে তাহলে আমরা কেন স্ট্রেট লাইন হিসেবে ধরতেছি, এটা কিভাবে, কেন এইভাবে সোজা স্ট্রেট লাইন হিসেবে আমরা ধরতেছি? এর কারণটা হলো, পৃথিবীতে তুমি যদি সারফেসে, আমি একটু ক্লিয়ার করে বলি, সারফেসে যদি তুমি মনে করো কথার কথা এই টোটালটা ডিসটেন্স আর এই টোটাল সাবটেন্ডেড কর্ডের যে ডিসটেন্স, এই দুইটার ভিতরে ডিসটেন্সের পার্থক্য মাত্র 1 সেন্টিমিটার। তার মানে তুমি যদি প্লেন সার্ভিং এ যে ডিসটেন্সটা 12 কিলোমিটার পাবা, সেটাই জিওডেটিক সার্ভিং এ ডিসটেন্সটা পাবো মাত্র 1 সেন্টিমিটার বেশি। তাহলে মাত্র 1 সেন্টিমিটার মানে কি, সেটা কিলোমিটারে নিয়ে যাও, কত হবে বলো তো? মিটারে নেওয়ার জন্য 100 দ্বারা ভাগ, স্যার কিলোমিটারে নেওয়ার জন্য 0.01। কিলোমিটারে নেওয়ার জন্য আবার 1000 দ্বারা ভাগ না, তাহলে 0 পয়েন্ট কত হয় বলো তো আমাকে? 0.001 নাকি? জি জি স্যার, 5টা জিরো। তাহলে আচ্ছা 5টা হোক বা 4টা হোক, তাহলে চিন্তা করো অনেক না, কম না? এত কম এরর তো আমরা ইগনোর করতেই পারি। সেই ক্ষেত্রে ছোট এরিয়ার জন্য আমরা প্লেন সার্ভিং করে থাকি, আদারওয়াইজ বড় এরিয়ার জন্য আমরা অলওয়েজ কি জিওডেটিক সার্ভিং এ চলে যাই। এখন আসলে তাহলে জিওডেটিক সার্ভিংটা, এই প্লেন সার্ভিং দিয়ে ধরো একটা ম্যাপ ক্রিয়েট করা আছে, এখানে প্রত্যেকটা লাইন দেখো স্ট্রেট লাইন হিসেবে ধরা আছে। আর আমরা সাধারণত যা করব, বেশিরভাগ চেইন সার্ভিং করব, যতগুলো সার্ভিং করব বেশিরভাগই প্লেন সার্ভিং। আমরা সাধারণত বড় এরিয়া ওইভাবে কি করি না, বড় এরিয়া ওইভাবে কনসিডার করি না। যদি গুগল আর্থে যাও, সেই ক্ষেত্রে দেখবা যে তোমার তারা জিওডেটিক সার্ভিং দিয়ে টোটাল গুগল আর্থের সফটওয়্যারটা বানাইছে, ঠিক আছে? আর যদি এমন হয় যে তোমার ওইটাকে আবার তোমার 2D ভিউতে দেখো, তখন কিন্তু হরাইজন্টাল প্রজেকশন করে তারপরে আমাদেরকে দেখাচ্ছে, কারণ পৃথিবীটা অনেক যেহেতু গোল স্যার সেহেতু। কথা আসতেছে না স্যার। আচ্ছা, এখন কি শুনতেছো? স্যার শুনছি। আচ্ছা স্যার। আচ্ছা, এটা তোমাদের অনেকের নেটওয়ার্কে একটু সমস্যা হইতেই পারে, না শুনলে সমস্যা নাই, রেকর্ডিং তো দিয়ে দিব, আর আজকে দিয়ে দিব সব ইয়াতেই, সেকশনেই। সো এটা হলো প্লেন সার্ভিং এর একটা উদাহরণ দিলাম আর কি, ঠিক আছে? তো এই জিনিসগুলো তো এখন অনেক কিছু বুঝবা না, প্লেন যখন আমরা মনে করো যে চেইন সার্ভিং করব, তখন এই জিনিসগুলো একদম ডিটেইলস বুঝায় বলবো, যে কিভাবে কিভাবে আঁকতে হয়, কিভাবে এই টোটাল একটা ম্যাপ লিখতে হয়, স্কেলিং কি জিনিস, সব কিছুই বুঝাবো। আচ্ছা, এবার দেখো জিওডেটিক সার্ভিং এ একই জিনিস জাস্ট উল্টা। হ্যাঁ বলো।
স্যার ওই যে যেটা বললেন যে 1 সেন্টিমিটারের পার্থক্য হয় স্যার, ওই হ্যাঁ কটটাই তাহলে 1 সেন্টিমিটার বেশি না না না, নাকি কটটা তো কট নাকি কটটা 12 কিলোমিটার হইলে সেটার জি জন্য স্যার। তোমার যে আর্কটা পাবা, আর্থ সারফেসের যে আর্কটা পাবা সেটা হবে মাত্র 1 সেন্টিমিটার বেশি 12 কিলোমিটার থেকে। এবার বুঝছো? তার মানে জি স্যার, তার মানে হচ্ছে আম- স্যার এটা কি স্যার মানে এটা আরবিট্রারি ভ্যালু নাকি যে 12 কিলোমিটারের মধ্যে যত জিনিস এটা হ্যাঁ, বানাবো সেটা যদি এটা হলো একটা, মনে করো যে আরবিটারি ভ্যালু কেন বলতেছি, কারণ আর্থে তো অনেক আনডিউলেশন আছে। জি স্যার। কমলা লেবুর মতো এক এক জায়গায় চাপা, এক এক জায়গায় তুমি এটা আমি আমার পার্টে পড়বা, আর্থের অরিজিনাল সারফেসটা কিরকম সেটা আমি পড়াবো। তো তখন জি দেখতে স্যার। পাবা যে যেখানে এক জায়গায় 12 কিলোমিটার মানে হলো সেখানে 1 সেন্টিমিটার বাড়তেছে, কোথাও দেখা যাচ্ছে সেখানে 10 কিলোমিটার কারণে 1 সেন্টিমিটার বেড়ে যাচ্ছে। এটা একটা জাস্ট একটা ভ্যালু বলে দিলাম, ওভারঅল একটা ভ্যালু। এটা সব জায়গার ক্ষেত্রে মানে ফিক্সড না, জি বুঝা স্যার। গেছে? আচ্ছা, তাহলে জিওডেটিক সার্ভেইংটা জাস্ট উল্টা বলতে পারবা যে এখানে কি, এখানে হলো আর্থের সারফেসের যে কার্ভেচার যেটা, সেটাকে আমরা এখানে কি করব, সেখানে আমরা কনসিডার করব লার্জার এরিয়ার জন্য এটা করব, সেটা 200 কিলোমিটারের অধিক, 200 থেকে 250 কিলোমিটার স্কয়ারের অধিক যেসব এরিয়া, সেই সব এরিয়ার জন্য আমরা সার্ভে করব। এই ক্ষেত্রে যে লাইনগুলো পাবা, এই ক্ষেত্রে মনে করো এই আর্থ সারফেসে যে লাইনগুলো পাবা, সেই লাইনগুলো দেখো, এই দুইটা লাইনের মধ্যবর্তী ডিসটেন্স এরকম বাঁকা পাবা, এই লাইনের মধ্যবর্তী ডিসটেন্সও এরকম বাঁকা পাবা, এই লাইনের মধ্যবর্তী ডিসটেন্সও বাঁকা পাবা, যার কারণে যে ট্রায়াঙ্গেলটা পাবা সেই ট্রায়াঙ্গেলটাকে তখন বলা হয় স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে স্ফেরিক্যাল অ্যাঙ্গেল এবং টোটালটা যোগ করে 180 ডিগ্রি 1 মিনিট হবে, মানে 1 মিনিট বেশি হয় সাধারণত। ঠিক আছে? আচ্ছা, সো পার্থক্যগুলো একদম ইজি, বুঝাই গেল যে তোমার বড় এরিয়ার জন্য এটা করব, আর্থের কার্ভেচার এখানে কনসিডার করা হবে, এখানে যে অ্যাঙ্গেল গুলো পাবো সেই অ্যাঙ্গেল গুলো স্ফেরিক্যাল অ্যাঙ্গেল এবং লাইনগুলো স্ট্রেট লাইন হবে না, কার্ভ লাইন হবে, সোজা হিসেব। এবং সেটাই দেখো এখানে সুন্দর করে দেখানো আছে, জাস্ট বুঝার জন্য। এখানে বইতে দেখবা, পানমিয়ার বইতে আমি যা যা পড়াচ্ছি চ্যাপ্টার 1 পুরোটা পানমিয়ার বইতে। তোমরা কি বই কিনছো? তোমাদের মিথুন স্যারের পার্টের জন্য কিন্তু পানমিয়ার ভলিউম 1 লাগবে, আমার পার্টের জন্যও লাগবে। ঠিক আছে? স্যার এটার কি পিডিএফ দেওয়া যায় না স্যার? কোনটার পিডিএফ? এটার পিডিএফ তো দিয়ে দিব, বাট এই ডিটেইলস তো পানমিয়ার বই থেকে পড়বা না। আমি তো অল্প অল্প কিছু জিনিস দেখাচ্ছি, অনেক কিছু আছে যেগুলো হলো ডিটেইলস বই থেকে পড়া লাগবে, সবকিছু তো আর স্লাইডে বলা দেখাবো না, একটু পরেই দেখবা। ক্লাসিফিকেশন গুলোর বর্ণনা বই থেকে পড়া লাগবে। আমি স্যার শুধু বইটার পিডিএফ এর কথাই বলতেছি। বইটার পিডিএফ আমার কাছে আছে, বাট কপিরাইট ইস্যুর কারণে দেয়া যাচ্ছে না, তাও আমি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, একটু যদি স্যার আপনি একটু দিয়ে দিতেন তাহলে ভালো হইতো স্যার, কারণ দিয়ে দিলে অনেকে ভালো হতো স্যার। এখন তো স্যার বই কিনা পসিবল না স্যার, সবাই তো শোনো, ঢাকার বাইরে। অনেক কিছু, হ্যাঁ ঠিক আছে আমি দিয়ে দিব, যাও, ঠিক আছে আমি ওকে দিয়ে দিব। এখন এই আচ্ছা। জিনিসগুলো হলো কি, দেখো এই ধন্যবাদ জিনিসগুলো স্যার। নেট থেকে নেওয়া বা বই থেকে নেওয়া, এগুলো হলো তোমার কপিরাইট দিতে হয়। ঠিক আছে? তো অনেকগুলোতে আমি দেওয়ার চেষ্টা করছি, অনেকগুলো আসলে ওই সময় পাই নাই দেওয়ার। হ্যাঁ, তো এই জিনিসগুলো হলো সরাসরি কারোর সাথে নেটে বা অনলাইনে শেয়ার করবা না, অফলাইনে শেয়ার করো, মানে হার্ড কপি শেয়ার করো, সমস্যা নাই। ঠিক আছে? কারণ আমি এখানে কপিরাইট ইস্যু দেই নাই, এটা কোন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, এটা তো বই থেকে নেওয়া হয়েছে, তো এই জিনিসগুলোর কপিরাইট দিতে হয়। এটা নরমাল সেন্স, আমি কোত্থেকে তোমাকে পড়াচ্ছি সেটা আমি বলে দিচ্ছি, এবং সেই বইটাই যদি আমি সফট কপি দিয়ে দেই সেটা তো আমার রাইট না, সেটা আমি দিতে পারি না। বুঝা গেছে? যদিও এটা এখন মানে অনেক ক্ষেত্রে অনেক কিছু মানে আমাদের ইথিক্স এর বাইরে যাইতে হয়, বাট সেটা যাওয়াটা ঠিক না। জি আচ্ছা, স্যার। নেক্সট দিন আমরা যেটা পড়বো সেটা হলো এই দুইটার পার্থক্য থেকে, পার্থক্যটা একবার একটা রিভিউ করে আমরা নেক্সট দিন যেটা যাব সেটা হলো তোমার ক্লাসিফিকেশনে চলে যাব। আজকে আমরা এই পর্যন্তই থাক, তোমরা সবাই কি ইয়া দিতে পারো?